নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটি ছিল শনিবারের। তো সকাল প্রায় 6টা নাগাদ উঠেছি। উঠে সংসারের কোনো কাজকর্ম সারার আগে ভাবলাম ফ্রেশ হয়ে নিয়ে আগে ফুলটা তুলে নিই। অন্যান্য দিন তো হাজব্যান্ডই ফুলটা তোলে, কিন্তু আজকে ওর উঠতে একটু দেরি হয়েছে, তাই আমি ফুলটা তুলে নিচ্ছি। আপনারা তো জানেন যে আমার ঘরের সামনে বেশ কিছু জবা গাছ রয়েছে, তাতে যা ফুল ফোটে আর বাড়ির চারপাশে যা ফুল হয়, তো সেই দিয়ে আমার মায়ের পুজো হয়ে যায়। বাইরে কোথা থেকে আনার দরকার পড়ে না। তবে কখনো সখনো ভালো লাগলে দোকান থেকে অনেক সময় রজনীগন্ধা ফুলের মালাও নিয়ে আসি, সেটা আমার নিজের ইচ্ছে মতো। তো এই দেখুন, এই জবাটা বেশ সুন্দর, গোলাপি, তার মধ্যে ছোট ছোট দাগ কাটা, ভারী সুন্দর। এখন লক্ষ্মী জবাটা অনেকটাই কম ফুটছে। আর রোদের এত তেজ যে জল একদিন যদি না দিতে পারছি তাহলে গাছগুলো একেবারেই শুকিয়ে যাচ্ছে। তো দিনের মধ্যে অন্তত দুবার তো জল দিতেই হয়। আর এই সময় না সব গাছেই প্রায় সাদা সাদা এক রকমের পোকা হয়েছে, তাতে গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছে এবং ফুলগুলোও না আগের মতো ভালো করে আর ফুটছে না। যাই হোক, ফুল তোলা আমার হয়ে গিয়েছে। আর এই ফুলগুলোর মধ্যে একটু জলের ছিটে দিয়ে দেবো। এতে কি হয়, ফুলটা অনেকক্ষণ পর্যন্ত ফ্রেশ এবং তাজা থাকবে। কারণ যা রোদের তেজ, এই জানলাটাতেও একটু পরে রোদ চলে আসবে, আর ওই রোদের তাপ পেলে ফুলগুলো একেবারে শুকিয়ে নরম হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ফুল তোলা তো আমার হয়ে গিয়েছে। চলুন একটু পরে এসে পুজো দেবো। তার আগে যাই, ও ঘরে কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে আসি। পুরনো ঘরটায় তো আমরা রাত্রিবেলা ঘুমোই, এই নতুন ঘরটা আমাদের শোয়া হয় না। তো এই ঘরটা খুব একটা অগোছালো থাকে না, তাই পুরনো ঘরে এখন তো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো না, যেহেতু সোনা এবং সোনার বাবা দুজনেই শুয়ে আছে। তো এই নতুন রুমটাকে একটু গুছিয়ে নেব। এটাতে সোনা শুধু পড়তে বসে, একটু আমরা এসে গল্প করি বা বেশ কিছুটা সময় এখানে কাটাই। তো তাই খুব একটা নোংরা থাকে না এই ঘরটা। আর এখন একটু বিছানাটা ঝেড়ে নেবো, আর বেশ কিছু জামা কাপড় রয়েছে আশেপাশে, তো সেগুলো একটু ভাঁজ করে নেবো। আর সকাল সকাল এই ঘরের জানলাগুলো খুলে দিলে ঘরটাও বেশ ভালো লাগে। চারিপাশ থেকে বেশ হাওয়া বাতাস বা প্রাকৃতিক দৃশ্যটা দেখা যায়, তাতে করে বেশ সুন্দর সময় কাটে এই ঘরে আমাদের। পড়াশোনা করার পর বইগুলো এইভাবে অগোছালোভাবেই পড়েছিল কাল রাতে, সেগুলো আর গোছানো হয়নি, তাই এগুলো একটু সরিয়ে নিয়ে বিছানাটা একটু ঝেড়ে পুছে নেবো। গত 3-4 দিন আমি আপনাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ আমার সোনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল, আর তাতে মনটা আমার ভীষণ খারাপ। এখন সুস্থ আছে, কিন্তু তবুও ডাক্তার বেশ কিছু টেস্ট দিয়েছেন, তো সেগুলো করাতে হবে। এবং যতক্ষণ না সেই টেস্টের রিপোর্ট হাতে পাচ্ছি, ততক্ষণ মনের দিক থেকে ঠিক শান্তি পাচ্ছি না। তো সোনা এখন ভালো আছে ঠিকই, তবে ওই যে বললাম, টেস্টের রিপোর্টগুলো হাতে না পাওয়া পর্যন্ত ঠিক ভালো লাগছে না। তো আগামী মঙ্গলবার যাব ডাক্তার দেখাতে। তারপরে সেখানে সব টেস্ট হবে এবং তারপরে তো রিপোর্ট আসবে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই ঘরটা গোছানো প্রায় আমার হয়ে গিয়েছে। তো এবার ঘরটা একটু ঝাড়পোছ করে নেবো। মানে এই ঘরটা আমি প্রতিদিন মুছি না, কারণ সেভাবে যেহেতু থাকা হয় না, তাই ঘরটা সেরকমভাবে আমি প্রতিদিন মুছি না, একদিন অন্তর অন্তর মুছি। আর এদিকে এত বাগান, তার জন্য না কি হয়, মাকড়সা জাল বুনে বুনে চারপাশটা দিয়ে একেবারে ভর্তি করে দিয়েছে। তো সেটাই একটু এই ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। তার সঙ্গে টিকটিকিরও খুব উৎপাত। আর এই দেখুন, বাইরে দিয়ে পরিবেশটা কি সুন্দর লাগছে না বলুন। কথায় বলে পৃথিবীর সমস্ত সুখ একদিকে আর সন্তান সুখ আর একদিকে। তো সেই সুখের সমতুল্য আর কিছুই নয়। তো সেই সন্তানের যখন কিছু হয়, তখন মা বাবা চেষ্টা করে বুক দিয়ে তাকে আগলে রাখতে, নিজের প্রাণের বিনিময়েও সে চেষ্টা করে সেই সন্তানকে ভালো রাখতে, সুস্থ রাখতে। এটা সকল মা বাবাই চেষ্টা করে, তাই না? তো আমারও ঠিক তেমনই অবস্থা, মনের পরিস্থিতি, যে 2 দিন ব্লগ দেব, ভিডিও করব, কিছু এসব আমার একদম মাথা থেকে সমস্ত কিছু বেরিয়েই গেছে। তখন আমার ওই মুহূর্তে মনে হয়েছে যে আমার সোনাকে কিভাবে সুস্থ করব, কিভাবে তাকে ভালো করা যায়, এছাড়া মাথায় তখন আর কিছুই আসছিল না। যাই হোক বন্ধুরা, ওই ঘরটা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা রাতের দিকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যদিও বাসনকোসন না মাজতে পারলেও তবু।
তো তারপর এখন একটু জল গরম করে নিচ্ছি, এটা আমিও খাবো আর সোনার বাবা ওরাও খাবে। ওরা এই মুহূর্তে উঠে গেছে ঘুম থেকে। তো এদিকের বিছানাটা এবার একটু গুছিয়ে নেবো, এই ঘরের বিছানাটা। তো যে বাসন কুসন কিছুই মাজা হয়নি গতকাল রাতে, তো একটা সাইড করে রেখে দিয়েছিলাম। আর এই যে সোনা উঠে ব্রাশ করতে গেল আর ওর বাবাও উঠে গেছে। তো এখন এই ঘরের বিছানা মশারি সমস্ত কিছু তুলে এই ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। আর আজকে যেহেতু শনিবার, তো সোনার তো পড়াও রয়েছে, তো সেই কারণে ওকে নিয়ে একটু পড়াতেও বসাতে হবে। চলুন জলদি কাজগুলো আগে সেরে নিই। আর বেশ কিছুদিন ধরে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যা হয়তো দূর থেকে কানে শুনতে পাচ্ছি, কোনো খবরের মাধ্যমে কানে আসছে। তাতে মনে হয় কি জানেন বন্ধুরা, জীবনটা বড়ই ঠুনকো। এই যে বেঁচে আছি এটাই আশ্চর্যের। কিন্তু জীবন তো থেমে থাকার নয় বলুন, সে তো চলতে থাকে আপন গতিতে। তাই প্রয়োজনের তাগিদে কাজও করতে হবে, কথাও বলতে হবে, হাসতেও হবে। দিন শেষে আমরা তো সবাই মানুষ, তাই না? চলুন আর নেগেটিভ কথা নয়, এবার পজিটিভ কিছু দিয়ে সংসারের কাজকর্মগুলো সেরে ফেলি। তো ঘরটা তো প্রায় ঝাড় দেওয়া হয়েই গেছে, আর এর মধ্যে তারা দুজনে উঠে ফ্রেশ হয়ে গেছে। তো এইবার একটু চা বানাবো। তো বাসি ঘরটা ঝাড় দিয়েছি, তবে এখন ঘরগুলো মুছবো না, কারণ ওই যে বললাম সোনা পড়তে যাবে, এখনও প্রচুর কাজ আছে। বাসন মাজা, ঘর মোছা, এই কাজগুলো সব পরে করব। আগে সোনাকে আর সোনার বাবাকে যে যার কাজে পাঠিয়ে দিই। তো বাসি ঘরটা ঝাড় দিয়ে সামনের দিকের এই সিঁড়িটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম, কারণ ওই যে বাসি ঘরের কাজে গেলে ঠিক সেটা ভালো দেখায় না। তো এইবার আগে চা বানাবো। গরম জলটা এখানে হয়ে গিয়েছে, তো আমি ওদের দিয়ে দিয়েছি। এবার আমি ওষুধটা নেব, প্রতিদিন যে থাইরয়েডের মেডিসিনটা নিই, তো সেটা নেব। তবে এটা আমি এখন একটু বসে বসে খাবো জলটা, সকালের প্রথম জল, একটু এটা বসে খাওয়াই ভালো। আর তারপরে চা বানাবো। চলুন ঘরে যাই, ওষুধটা আগে খেয়ে নিলাম। এবার ঘরে গিয়ে ওদের সঙ্গে গল্প করতে করতে জলটা খাবো। আর এখানে বাবা আর ছেলে দুজনে মিলে অনলাইনে কিছু অর্ডার দিচ্ছিল। তো এখানে চা বানানো হয়ে গেছে, আর সকলের জন্য এবার চাটা নিয়েও নিচ্ছি। সোনা তো বেকারি বিস্কুট খাবে না, তো ওর জন্য নিলাম মেরি, আর আমাদের দুজনের জন্য দুটো বেকারি বিস্কুট নিয়ে নিলাম। তো চলুন এবার চাটা খেয়ে নিয়ে তারপরে সোনাকে পড়াতে বসাবো। ওকে আমি সকালবেলা অনেকটা বেশি সময় ধরে পড়াতে চাইলেও কোনোদিনই আধ ঘন্টার বেশি আমি পড়াতে পারি না, আজকেও তাই। তো চা খেয়ে নিয়ে তারপরে চলে আসলাম এই পাশের রুমে। এখানে ওকে খানিকক্ষণ একটু অঙ্ক দেখিয়ে দিলাম, তারপর ওকে বললাম তুমি একটু নিজে একটু চেষ্টা করো, আমি ততক্ষণ তোমার টিফিন বানিয়ে নিই। আটাটা গতকাল রাতেরই মাখা ছিল, তো এটা দিয়ে দুটো রুটি আগে ঝটপট সোনাকে বানিয়ে দিলাম। আর গতকাল রাতে একটু চিংড়ি মাছ দিয়ে যে আলুর তরকারি করেছিলাম, তো সেটা ছিল, সেটা একটু গরম করে এখন সোনাকে টিফিনটা দিয়ে দেবো। ওই জুতোটা তো বাবা বলেছিল যে আর পরিস না। যে অঙ্কগুলো করাবে ভালো করে দেখে নিয়ে। যাই হোক বন্ধুরা, সোনা টিফিন করে টিউশনে বেরিয়ে গেল, আর এইবার আমিও সংসারের কাজকর্মগুলো ঝটপট সেরে নেব। আর হাজব্যান্ডও একটু কাজে বেরিয়েছে, তবে তার খাওয়া হয়নি, সে চা খেয়ে বেরিয়েছে, আসলে পরে টিফিন করবে। তো সোনাকে রুটি করে দেওয়ার পর আর একটু আটা ছিল, সেটা দিয়ে আমিও নিজের জন্য দুটো ছোট ছোট রুটি বানিয়ে নিয়েছি। তবে তরকারি ছিল না, ঘরে একটু ছিল গুড়, তো গুড় দিয়েই খেয়ে নিলাম। আমাদের মেয়েদের সেরকম কিছু প্রয়োজন হয় না বলুন, ওই পেট নামক যে গর্তটি আছে সেটা বোঝানোর জন্য, তাই না? যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার পাট মিটে গেছে। এবার বেশ কিছু বাসন জমেছে, কিছু রাতের বাসন, কিছু সকাল থেকে যে খাওয়া দাওয়া হলো তার বাসন। তো সমস্ত বাসন এখন মেজে নেব। তার আগে কিছু জামা কাপড় রয়েছে, মানে বাসি জামা কাপড়, তো সেগুলো আগে একটু মেলে ধুয়ে আসি, তারপরে বাসনগুলো মেজে নেব। আর দেখছেন তো 3 বারে বাসন বার করলাম, কত বাসন হয়েছে। তো এটা মাজতেও অনেকটা সময় লাগবে, কারণ এই জায়গাটা যদি এখন মেজে না নিই, আর একটু পর থেকে প্রচণ্ড পরিমাণে রোদ চলে আসবে এই বাসন মাজার জায়গাটাতে, তখন আবার খুব কষ্ট হবে। তো তার আগে বাসনটা মেজে নিতে হবে।
তো এদিকটাতে এখন প্রচণ্ড রোদ চলে এসেছে, তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যেই এখন জামা কাপড়গুলো শুকিয়ে যায়, যা রোদের তেজ, বেশি সময় আর লাগে না। আর এরই মধ্যে হাজব্যান্ডও চলে এসেছে বাজার থেকে। তো আমার এখনও প্রচুর বাসন পড়ে আছে, সেটা তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন। যাই হোক, হাতে করে কিছু একটা নিয়ে এসেছে। তো গতকাল চিকেন এনে রেখেছিল, তো আজকে এটা দিয়ে স্পেশাল কিছু একটা খাবার বানানোর ইচ্ছে আছে। তো চিকেনটা তো ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো বরফ হয়ে গেছে। তো ভাবলাম এটাকে আগে একটু জলে ভিজিয়ে রেখে দিয়ে যাই, ততক্ষণে এটা গলতে থাকবে আর আমি বাসনগুলো মেজে নেব। এই যে পুরো বরফ হয়ে গিয়েছে। আর হাজব্যান্ড বাইরে থেকেই খেয়ে নিয়েছে। সে বললো এখন আমি বাড়িতে আর কিছু খাবার খাবো না, বাইরেই আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আমাদের জন্য এখানে পরোটা নিয়ে এসছে। আমি বললাম সোনাকেও তো আমি টিফিন করে দিয়েছি, আমিও হালকা একটু খেয়ে নিয়েছি, তো এখন এটা আর খেতে পারবো না, কারণ এইমাত্র তো খেয়ে তারপরে কাজে নামলাম। তো এটা ঠিক আছে, কাজকর্ম বেশ কিছুটা করার পর তো আবার খিদে পেয়ে যাবে, তখন না এটা খেয়ে নেব, আর দুপুরের খাবারটা একটু দেরি করে খাবো। তো এখানে নিয়ে এসেছিলো পরোটা আর তরকারি, দুজনের জন্য পরোটা। আর এই যে তরকারিটা তো প্লাস্টিকের মধ্যে ছিল, যেহেতু খুব গরম তাই ওটা প্লাস্টিক থেকে ঢেলে একটা বাটিতে রেখে দিলাম। আর পরোটাটা ওইভাবে একটা কাগজেই মোড়ানো ছিল যাতে অনেকক্ষণ গরম থাকে। তো সোনা টিউশন থেকে আসুক, তারপরে দুজনা মিলে খেয়ে নেব। আর এই যে যত বাসন বের করেছিলাম সেগুলো এখন আগে একটু ধুয়ে নিচ্ছি। তো এঁটো কাটা যা কিছু আছে সমস্তটাই বালতির মধ্যেই রাখি। আর তারপরে এই যে আবর্জনাগুলো, আমাদের এই পাশে যে পুকুরটা আছে, বর্ষাকালে প্রচুর জল হয়ে যায়, আর এখন তো এটা শুকিয়ে পুরো একদম কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। আবার কলমি শাকও হয়েছে জানেন তো পুকুরটার পাশে পাশে, কিন্তু এত নোংরা, তো ওর মধ্যে থেকে এনে আর খেতে মন চায় না। তো যাই হোক, নোংরাগুলো ফেলে দিয়ে চলে আসলাম। আর এখন এই বসে বসে সমস্ত বাসনগুলো মেজে নিয়ে তারপরে একেবারে স্নান করে ঘরে উঠে আসব। তো এই যে ছায়াটা এখনও আছে, আর আধ ঘন্টা বা 1 ঘন্টা বাদে এখানে আর ছায়া থাকবে না, প্রচণ্ড রোদ হয়ে যাবে। আবার যখন প্রায় 2-2:30 বাজবে, তখন এই জায়গাটা আবার ছায়া পড়বে। তো এই যে ঝটপট সমস্ত বাসনগুলো এখন মেজে নিচ্ছি, আর তারপরে এই যে এখানে উপর দিয়ে দেবো। আর এই যে ভ্যাপসা গরম পড়েছে বন্ধুরা, এই প্রচণ্ড গরমের মধ্যে সকাল সকাল উঠে যতটা কাজ সেরে নেওয়া যায় ততই ভালো, কারণ সকালবেলা যতটা এনার্জি পাওয়া যায়, এরপর এই যে রোদ উঠছে, কাজকর্ম সেরে যেই ঘরে উঠবো আর এতটুকু ইচ্ছা করবে না কাজ করতে বা রান্না বান্না করতে। কিন্তু এই যে পেট নামক জিনিসটি তো আর মানবে না, তাই রান্না তো করতেই হবে। আর এই গরমের মধ্যে 3 বেলা উনুনের কাছে গিয়ে রান্না করা ভীষণ কষ্টের। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাসনগুলো সব মেজে নিয়েছি, তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে। মাকে সাজানো হয়ে গিয়েছে, আর এখন প্রদীপটা ধরিয়ে ধূপটা ধরাবো, তারপরে মাকে আরতি করে নেব। এই তো বন্ধুরা, পুজো দেয়া আমার হয়ে গিয়েছে, আর একেবারে সোজা চলে এলাম রান্নাঘরে। আর আজকে বানাবো একটু বিরিয়ানি। বেলা কিন্তু এখন অনেক, তো বিরিয়ানির সমস্ত জোগাড়টা করতে আমার অনেকটাই সময় লাগবে, কারণ এই বিরিয়ানিতে যে মশলাটা দেয় সেই মশলাটা আমি এখন বাড়িতে বানাবো। কারণ আমার হাজব্যান্ড একজনকে বলে মশলাটা আনিয়েছিল, সে সমস্ত গোটা মশলা দিয়েছিল, বাড়িতে সেটাকে ড্রাই রোস্ট করে সেটাকে মিক্সিতে ওটাকে গুঁড়িয়ে নিতে হবে। তো প্রথমে পেঁয়াজগুলো কেটে নিলাম, কারণ একটু বেরেস্তা বানাবো। তো নুন দিয়ে পেঁয়াজটাকে আগে একটু মাখিয়ে রেখে দেবো, কারণ এর জলটা সমস্তটা কেটে যাবে, তারপর এটাকে ভেজে নেব। আর এই যে এখানে সমস্ত রকম গরম মশলা রয়েছে, যেটাতে দিয়ে বিরিয়ানি মশলাটা বানানো হয়, খুব ভালো একটা সেন্ট আসবে। এই যে এটা সাদা নামক যে গোল গোল মশলাটা, এটা হচ্ছে গিয়ে সাজিরে না, এটা মরিচ, যেটাকে গোলমরিচ বলে। আর এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, জায়ফল, জয়িত্রী সমস্ত কিছু আছে। তো প্রথমে এটাকে একটু শুকনো খোলা এরকম নেড়ে নিচ্ছি, একটু হালকা যে গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে নিলাম। আর এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো,
তারপরে এটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেব। তো এটা যতক্ষণ ঠান্ডা হোক ততক্ষণ এদিকে পেঁয়াজটা দিয়ে বেশ জল বেরিয়ে গেছে। তো প্রথমে বেরেস্তাটা বানিয়ে নেব। কড়াইতে বেশ কিছুটা তেল এখন দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটা অনেকটা কমিয়ে দিয়েছি, একেবারে মিডিয়াম করে দিয়েছি। তারপরে এই পেঁয়াজগুলো হালকা আঁচে মচমচে করে ভেজে নেব। বেশ কালার ধরে এসেছে। তো এইবার এটাকে একটা ছান্তার সাহায্যে তেলটাকে চেপে চেপে তারপরে অন্য একটা পাত্রে পেঁয়াজগুলো রেখে দেবো। এটা কাগজের মধ্যে রাখলে তেলটা আরও ভালো কাগজটা শুষে নিত, কিন্তু সেটা এখন আর হবে না। যাই হোক, একটা প্লেটের মধ্যে এই যে নামিয়ে নিলাম। আর চিকেনটা না অনেকক্ষণ আগে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু মশলাগুলো আর দেওয়া হয়নি। এইবার একে একে এর মধ্যে জিরে, আদা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো, লঙ্কার গুঁড়ো, সাদা তেল, নুন হলুদ সমস্ত কিছু দিয়ে আর টক দই দিয়ে এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো। তার উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিলাম। আর এইবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টক দই। আর যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম, এই যে বিরিয়ানি মশলা, সেটাও এখন 2 চামচ মতো দিয়ে দেবো। এখানে প্রায় 2 কেজি চালের মশলা বানানো আছে, মানে ওই 500 করে রান্না করলে 4 বার খেতে পারবো। তো খুব সুন্দর করে এটাকে এখন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, অন্তত আধ ঘন্টা। তো এত বড় বড় লেগ পিস নিয়ে এসছে, তো সেখান থেকে একটু সরিয়ে রেখে দিয়েছিলাম কিছুটা। আর এখন ওই 4টে মতো টুকরো নিয়েছি, তো একটু মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে বসে। তো হয়ে গেল, এবার এটাকে একটু রেখে দিই। আর এই হাঁড়ির মধ্যে কিছু গরম মশলা দিয়েছি আর একটু লেবু রস আর সাদা তেল। এটা দিলে কি হবে, চালটা না একদম ঝরঝরে হবে। তো 80% চালটা হয়ে যাবে, তারপরেই কিন্তু ভাতটা নামিয়ে নেব, কারণ দমে দেওয়ার পরও তো এটা হবে। তো এখানে আলুটা ভেজে নিয়েছি আর এই যে ম্যারিনেট করা চিকেনটা, তো এটা এবার রান্না করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। তো এবার একটু শুধু রান্নাটা করে নেওয়া, জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। তো এবার চালটা দিয়ে দেবো। এখানে প্রায় 500 মতো চাল আছে। আমার প্রচণ্ডই দেরি হয়ে গিয়েছিল আজকে রান্নাটা বসাতে। তো এরপরে আর বেশি কিছু অংশ আমি আর শ্যুট করতে পারিনি, হাজব্যান্ড বাড়ি চলে এসেছিলো। তো ভাতটা নামিয়ে নিয়েছি, আর যে কড়াটার মধ্যে আমি চিকেনটা বানিয়েছি ওটার মধ্যেই আমি ভাতটা এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর ওপর দিয়ে বিরিয়ানি মশলা, বেরেস্তা, এরপর ঘি, আতর, গোলাপ জল সমস্ত কিছু ওপর দিয়ে ছড়িয়ে এটাকে এখন 20 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এই কাজটা আমি হাজব্যান্ডকে বললাম এবার তুমিই করো। অনেকক্ষণ ধরে এই প্রিপারেশনটা করতে করতে আমার আর একদমই ভালো লাগছিল না। তো হাজব্যান্ড চলে এসেছে, তাকে এই দায়িত্বটা আমি দিয়ে দিয়েছিলাম। তো ওপর থেকে এখন একটু ঘি ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর তারপর এটা ঢাকা চাপা দিয়ে এখন 20 মিনিট মতো থাকবে। আর এই যে বন্ধুরা, বিরিয়ানি একদম রেডি। তো এইবার খেতে বসবো। আর বেলা প্রায় তখন 3টে বেজে গিয়েছিল। ওই যে বললাম, সংসারের সমস্ত রকম কাজ সারতে সারতে বিরিয়ানির প্রিপারেশনটা করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো কালারটা কিন্তু দারুণ এসেছিল এবং খেতেও অসাধারণ হয়েছিল। চলুন তাহলে দুপুরে খাবার দাবারটা সেরে নিই। আর এখানে স্যালাডের জন্য নিয়ে নিয়েছিলাম কিছুটা পেঁয়াজ আর কিছুটা শসা, কারণ পেঁয়াজ ছাড়া বিরিয়ানিটা ঠিক জমে না, তাই শসা আর পেঁয়াজ সঙ্গে নিয়ে নিয়েছিলাম। এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিও যদি বন্ধুরা আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আজ আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।